Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social. সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন। জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশ দাতার অভিযোগের বিচার এর মধ্যে শুরু হয়ে গেছে। তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশ দাতার বিচার কি হবে না? সে নির্দেশ দাতা কে? প্রধান উপদেষ্টা নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি জুস পারত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে নোবেল জয়ীর বিরুদ্ধে প্রথমবারের জন্য জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে ইউনূস বিরোধী প্রস্তাব পাস হয়েছে। তারা নাকি আবার গোপালগঞ্জ যাবে, গোপালগঞ্জ স্বাধীন করার জন্য। সে কারণে তারা অস্ত্র নিয়ে প্রস্তুতি নিতেছে। এই শুক্রবার তারা নামাজ পড়েই নাকি গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে, গোপালগঞ্জ স্বাধীন করবে। সেনাবাহিনীর এই ভূমিকা যদি আন্তর্জাতিক গণমাধ্যমে হাইলাইট হয়ে যায় তাহলে সেটা জাতিসংঘে প্রশ্নের সম্মুখীন হবে এবং জাতিসংঘের শান্তি মিশনে সেনাবাহিনীর যে অবস্থান সেই অবস্থানে চিড় ধরতে পারে। How the Wall Street Journal. So Bangladesh is still continuing to be on the edge. There was an attack on the NCP rally venue. 4 have been killed. সেনাবাহিনী নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা চলছে। বাংলাদেশের গণমাধ্যমে সেনাবাহিনী নিয়ে সমালোচনা না থাকলেও আন্তর্জাতিক অসংখ্য গণমাধ্যমে সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনীর ছবি ইতিমধ্যে আমরা সকাল থেকে আজকে দিনের শুরু থেকে দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে এগুলো এসছে এবং এগুলো আসবার ফলে সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক একটি নেতিবাচক প্রভাব পড়বার সম্ভাবনা আছে। ব্যাস, ইউনূস মিয়ার খেল খতম। আপাতত বাংলাদেশ থেকে বড় খবর আসছে, গোপালগঞ্জে নিহত এই 10 জন নাকি আরো বেশি, এই নিহত 10 জনের মৃত্যু কিভাবে হলো এর বিচার, এর জবাব কে দেবেন? ওয়াকারুজ্জামান আপনি দেবেন? তারপর জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেই সেনাবাহিনীর যাওয়া জায়েজ থাকবে? আপনাদের কাছে যদি 10টা মিনিট সময় থাকে তাহলে এই ভিডিওটি একটু দেখবেন। যদি আপনারা আগের বছর জুলাই বিপ্লব বা বিক্ষোভ যেভাবে আখ্যায়িত করেন সেখানে গুলি চালানোর দায় শেখ হাসিনার বিপক্ষে মামলা করেন, তাহলে নির্বিচারে কালকে গোপালগঞ্জে যে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে তার জন্য মোহাম্মদ ইউনূস কি দায়ী নন? যে বাংলাদেশের মিডিয়া চুপ, বাংলাদেশের মিডিয়া ব্রুটালিটি নিয়ে কোনো কথা বলতে পারছে না, কিন্তু বাইরের মিডিয়ায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সেনাবাহিনীর সেদিক থেকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে একটা প্রাণচাঞ্চল্য পেয়েছে। আমি বলবো গোপালগঞ্জের ঘটনা দিয়ে জনগণ জেগে উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। ইনশাল্লাহ প্রতিরোধ শুরু হয়েছে, গোপালগঞ্জ থেকে প্রতিরোধ শুরু হয়েছে, সারা বাংলাদেশের প্রতিরোধ হবে ইনশাল্লাহ। কেউ দাবায় রাখতে পারবে না ইনশাল্লাহ। কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে, যে যেখানে আছে সে যারা কাজ করছে সে সেখানেই নেতা। কোন নেতা কি করবে না বলে ওটা আশা থাকলে হবে না। যে যেখানে আছো সে সেখানেই নেতা, কাজে তার দায়িত্ব নিজে পালন করবে, মানুষকে জনগণকে সাথে। আমাদের আর কেউ নাই, আমাদের আছে জনগণ। গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে। আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে। সমাবেশ তখনও শুরুই হয়নি, ওরা পৌঁছায়নি। সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে। সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ। শুনেন। আসসালামু আলাইকুম দর্শক, এইমাত্র পাওয়া গরম ও তাজা খবরে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, গোপালগঞ্জে সেনাবাহিনী যে সাধারণ জনতার উপরে, আওয়ামী লীগ কর্মীদের উপরে গুলি করেছে, এ নিয়ে এখন আন্তর্জাতিক মহলে আলোচনা সমালোচনা হচ্ছে। বিষয়ে জাতিসংঘ কি বলেছে এবং আরো বিশ্লেষক যারা আছে, আওয়ামী লীগ তথা অন্যান্য যত বিশ্লেষক আছে তারা কি বলেছে, আমরা তাদের বক্তব্যগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, সেনাবাহিনী সাধারণ জনতার উপরে বা আওয়ামী লীগ হোক যেই হোক তাদের উপরে যে গুলি করেছে, 10 জনের উপরে নিহত হয়েছে, এটা আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। প্রিয় দর্শক, যেই বিশ্লেষকদের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার কথা বলেছি বা ভিডিও শুরুতে অংশে বিশেষে দেখেছেন, এখন আমি আপনাদের সামনে সেই ভিডিওগুলো তুলে ধরবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। চলেন আমরা বিস্তারিত আলোচনা ভিডিও থেকে দেখে আসি। সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন। প্রশ্ন উঠেছে, পশু পার্টিকে সহায়তা করতে গিয়ে ইউনূসের সরকার কি সেনাবাহিনীকে বিপদে ফেলছে? গত জুলাই আগস্টে মানুষের উপর গুলি না করার সিদ্ধান্তে যে সেনাবাহিনী অটল ছিল, 1 বছরের মধ্যে সেই বাহিনীকে গুলি করার নির্দেশ দিল কে? 1 বছরের মধ্যে আবার একটি রক্তাক্ত জুলাই দেশের রাজনীতিতে কোন নতুন বন্দোবস্ত হাজির করলো? সরকারি প্রোটোকলের মধ্যে কর্মসূচি পালন করতে গিয়ে এনসিপির আস্ফালনের বলি হলো 4টি প্রাণ, আহত হয়েছেন অসংখ্য মানুষ। যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে সেনাবাহিনী নজিরবিহীন ভাবে সরাসরি গুলি চালিয়েছে বিক্ষোভরতদের লক্ষ্য করে। আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের ক্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেছেন সরকার অন্তত 2 উপদেষ্টা। গর্বিত ভঙ্গিতে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রশ্ন হলো, গোপালগঞ্জে এনসিপি শোডাউন সফল করতে সরকার কেন এত শক্তি প্রয়োগের পথে গেল? যারা রাজনৈতিক বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে মাসের পর মাস বহু কথা শুনিয়েছেন, তারাই কেন এখন সরাসরি গুলিবর্ষণের ঘটনা উদযাপন করছেন? এভাবে গুলি ছুড়ে দেশে বিদেশে সেনাবাহিনীকে চরম বিতর্কিত করার পথে কারা ঠেলে দিল? হাসপাতাল সূত্রের বরাত দিয়ে দৈনিক সমকাল বলছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। বিদেশি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে 4 জন প্রাণ হারিয়েছেন। সংবাদ সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইউনূস প্রশাসনের আমলে একটি বড় উদ্বেগের বিষয় দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।
গত বছর জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনী নামলেও তাদের গুলি চালানোর বিষয়ে হুঁশিয়ার করা হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক কয়েক মাস আগেই প্রকাশ করে দিয়েছিলেন। জাতিসংঘের শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল তখন সেনাবাহিনীকে। এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজেই আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সিভিলিয়ানদের উপর গুলি চালানোর কালচার বাংলাদেশ সেনাবাহিনী নেই। জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশদাতার অভিযোগের বিচার এরই মধ্যে শুরু হয়ে গেছে। তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশদাতার বিচার কি হবে না? সে নির্দেশদাতা কে? প্রধান উপদেষ্টা নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি জুস পাণ্ডত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছেন, তবে আসিফ মাহমুদ প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার যুদ্ধে মোটামুটি সফল বলে দাবি করেছেন। এনসিপির জন্য ডক্টর ইউনূসের যতটা দরদ, ঠিক ততটাই অস্বীকার করা হলো যে মানুষগুলো খুন হলো তাদের অস্তিত্ব। সাংবাদিক জুলকারনাইন সায়ের ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছেন, প্রধান উপদেষ্টা, আপনাকে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে দিতে হবে, আপনি কি তরুণ নাগরিকদের কারোর শেষ বিশ্রামের স্থান ভাঙতে এবং পুড়িয়ে ফেলতে সমর্থন করেন? আর সেই ব্যক্তিটি আসলে সেই নির্দিষ্ট এলাকা গোপালগঞ্জের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তা অস্বীকার করার উপায় নেই। এর মধ্যে গুলি করার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আশোকের বিবৃতিতে বলেছে, গোপালগঞ্জে নিহত 4 জনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না। গুলি চালালো কে, এই প্রশ্ন ছুড়ে আশোক বলেছে, এর সদুত্তর না পেলে জনমনে বিভ্রান্তি, ভয় এবং প্রশাসনের প্রতি অনাস্থা আরো বাড়বে। একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান। অবশ্য এরই মধ্যে সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, গোপালগঞ্জের সংগঠিত সহিংস ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনিকে প্রধান করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। দর্শক, গোপালগঞ্জের ঘটনায় সরকার, সেনাবাহিনী এবং কিংস পার্টি শেষ পর্যন্ত কি অর্জন করলো তার উত্তর আমরা পাইনি, বরং আন্তর্জাতিক পরিসরে বড় ধরনের ভাবমূর্তি সংকটে পড়েছে শান্তিতে নোবেল বিজয়ীর শাসনামল। গণহত্যার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশন নামের একটি সংগঠন। এতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্ন হলো, এসব ঘটনার প্রভাব কিভাবে সামাল দিবে সরকার? এক এনসিপিকে প্রতিষ্ঠিত করতে কত মূল্য দিতে হবে বাংলাদেশকে? এদিকে পুরো গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে চলছে। কারফিউর মেয়াদ আরো বাড়ানো হয়েছে। তারা নাকি আবার গোপালগঞ্জ যাবে, গোপালগঞ্জ স্বাধীন করার জন্য। কালকে শুক্রবার তারা নামাজ পড়েই নাকি গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে, গোপালগঞ্জ স্বাধীন করবে। আমার কথা হচ্ছে, গোপালগঞ্জ কি বাংলাদেশের বাহিরে? আর গোপালগঞ্জের মধ্যে কি এমন আছে যে গোপালগঞ্জকে স্বাধীন করতে হবে? তাদের মূল টার্গেট হচ্ছে গোপালগঞ্জের মধ্যে বঙ্গবন্ধুর সমাধি স্থল আছে, সেই সমাধির স্থলকেও বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা প্ল্যান করে বসে আছে। সে কারণে একটা প্রোগ্রামের ডাক দিয়ে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করে বাংলাদেশে একটা মোটিভ সৃষ্টি করেছে এই ইস্যুটা ক্রিয়েট করার জন্য। এখন তারা সম্পূর্ণরূপে প্রিপারেশন নিয়ে শুক্রবারে ডাক দিয়েছে, শুক্রবারে তারা গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে। সেদিনও যদি তারা বঙ্গবন্ধু কবর ভাঙতে না পারে, তারপর আরো শক্ত প্রিপারেশন নিয়ে তারা আগস্টে গোপালগঞ্জে গিয়ে পুলিশ প্রশাসনের সাপোর্ট নিয়ে, আর্মির সাপোর্ট নিয়ে বঙ্গবন্ধু সমাধি ভাঙার প্ল্যান করছে। কারণ তারা দেখেন 2024-এ যখন আন্দোলনটা শুরু হয়েছিল তখন কিন্তু জুন জুলাই মাস ছিল, ওই টাইমটাতে আন্দোলন শুরু করে আগস্টে এসে আন্দোলনের সমাপ্তি ঘটে 5 আগস্ট। এখনো সেম জুলাইয়ের মিডলে আন্দোলন শুরু করেছে গোপালগঞ্জের বিরুদ্ধে, স্বাধীন করবে গোপালগঞ্জ। আগস্টে আবার গোপালগঞ্জে একটা বড় আক্রমণ করার জন্য এবং বঙ্গবন্ধুর সমাধি ধুলো মিশিয়ে দেওয়ার জন্য। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে আগস্ট মাসে আমরা আবারও আওয়ামী লীগকে পরাজিত করব এবং আওয়ামী লীগের দুর্গ গোপালগঞ্জে। সে কারণে তারা জুলাইয়ে সকল কিছু প্রিপেয়ার করে নিচ্ছে। মেইন হামলাটা হবে এবং মেইন খেলাটা কিন্তু তারা আগস্ট মাসে। সে কারণে গোপালগঞ্জবাসীকে আরো বেশি শক্তিশালী হয়ে রাজপথে থাকতে হবে, আরো বেশি সকলের একতাবদ্ধ হতে হবে। এটা শুধু আওয়ামী লীগ বলে তা না, বিএনপি, আওয়ামী লীগ, জনসাধারণ সকলে গোপালগঞ্জবাসী একত্রিত হতে হবে আপনাদের অস্তিত্বের জন্য। গোপালগঞ্জবাসীকে ব্যাকআপ দেওয়ার জন্য শরীয়তপুরবাসী এবং ফরিদপুরবাসী সকলে একত্রিত হয়ে গোপালগঞ্জবাসীর পাশে থাকতে হবে। তা না হলে এই রাজাকাররা গোপালগঞ্জকে ধ্বংস করে দিবে, বঙ্গবন্ধুর সমাধি ধ্বংস করে দিবে। তারা অনেক বড় প্ল্যান নিয়ে আগাচ্ছে। তাই শুক্রবারে তারা চেষ্টা করবে সকলে গোপালগঞ্জের উদ্দেশ্যে একটা মার্চ করার জন্য। যদি সেদিন না পারে, সেদিন না হয় সর্বশেষ মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে আগস্ট মাসে। সেই কারণে আগস্টের কিছুদিন আগে তারা এই প্ল্যানিংটা সাজিয়েছে, মোটিভটা তৈরি করেছে। এটা হচ্ছে তাদের মেইন খেলা। তারা যে রাজাকারের বাচ্চারা, এনসিপি যে অন্য কোনো নতুন সংগঠন নয়, এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে। এনসিপি হচ্ছে একটা জামাত ইসলামী সংগঠন, এটা জামাত ইসলাম ধরলেই বলা চলে। এই টিম বিটিম বলে লাভ নাই, জাস্ট এনসিপি কে সংগঠন একটা বানিয়ে এটাকে সামনে রেখে জামাত ইসলামের কাজগুলো করে নিচ্ছে। এটা আপনারা মাথায় রেখেই চলে। এনসিপি নতুন দল 300 আসন পাবে, আসলে এগুলো হচ্ছে ফাউ কথা। বুঝেন, এটা ফাঁকা বলি দিয়ে মাঠ গরম করা। এনসিপি মানে জামাত ইসলামের এনসিপি মানে জামাত ইসলামের ছোট শাখা হচ্ছে এনসিপি। আর যারা এনসিপি নেতা আছে তারা গুটি কয়েক 2-3 জন ছাড়া সকলেই জামাত শিবিরের সক্রিয় লুঙ্গির ভিতর থেকে থাকা
কর্মী। এটা হচ্ছে বাস্তব সত্য কথা, সকলকে মেনে নিতে হবে। সে কারণে তারা বাংলাদেশ থেকে শেখ মুজিবের সকল চিহ্ন মুছে দিতে চায়। ধানমন্ডি 32 যেভাবে ভেঙে দিয়েছে, এখন গোপালগঞ্জের যদি শেখ মুজিবের কবর ভেঙে দিতে পারে, তাহলে শেখ মুজিবের দুইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিন্তু এটা করতে গেলে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে, তারা কিন্তু ভালো করে সেটা জানে। সে কারণে তারা অস্ত্র নিয়ে প্রস্তুতি নিতেছে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। গতকালকে গোপালগঞ্জে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকায় আমরা দেখেছি যে রমজান আলী নয়ন, সম্ভবত তার ডাক নাম নয়ন নামে এক যুবককে তারা প্রথমে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে 5 মিনিট পরেই তার লাশ ভ্যানে করে তার মামা নিয়ে যাচ্ছে, সেরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই ব্যাপারের যে ইনভেস্টিগেশন রিপোর্ট, সেই রিপোর্ট আসেনি। কেন পুলিশ হেফাজতে একজনের মৃত্যু হলো এবং পুলিশ হেফাজতে নেওয়ার পরে তাকে গুলি করলো কে, গুলি করে তাকে মেরে ফেললো কে? যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখনই একজন পুলিশ সদস্যের তার উপরে চড়াও হওয়া এবং অ্যাগ্রেসিভ যে মোমেন্ট তার, সেগুলো প্রশ্নবিদ্ধ করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের লোকজন তার ছবি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে যে এই ব্যক্তি নয়নকে হত্যা করেছে, এরকম নানা প্রচার প্রপাগান্ডা তো আমরা দেখছি। কিন্তু গণমাধ্যমের স্পষ্ট কোনো অবস্থান নেই, সরকারেরও কোনো স্পষ্ট বিবৃতি নেই। কিন্তু সেনাবাহিনী বিবৃতি দিয়ে তাদের অবস্থানটা স্পষ্ট করেছে। সেনাবাহিনী তার বিবৃতিতে বলেছে যে গোপালগঞ্জের পরিস্থিতির উপরে সেনাবাহিনীর বক্তব্য, জনসাধারণকে ধৈর্য ও সহযোগিতার আহ্বান। 17 জুলাই 2025 বৃহস্পতিবার আজকে সেই বিবৃতিটা তারা দিয়েছে। বলেছে যে গত 16 জুলাই 2025 তারিখে গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রার অংশ হিসেবে আহ্বানকৃত জনসমাবেশকে কেন্দ্র করে এলাকার একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে। এই ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিক আহত হন। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা সরকারি যানবাহনে ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উক্ত রাজনৈতিক সংগঠনের সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সাথে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এমতাবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারংবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইট পাটকেল ছুড়ে হামলা করে। এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয়। অর্থাৎ সেনাবাহিনী বলার চেষ্টা করছে তাদের উপরে ককটেল নিক্ষেপ করা হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে, তারা বাধ্য হয়ে বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে। পরবর্তীতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। অতঃপর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে পুলিশ সুপারের কার্যালয় গোপালগঞ্জে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিবর্গকে খুলনায় স্থানান্তর করা হয়। সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক। প্রশাসন কর্তৃক জারিকৃত কারফিউ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব এবং প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। গতকাল সকাল থেকে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সাথে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করেছেন। গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হলো। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনী যেটা মোদ্দা কথা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে তাদের উপরে ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং ইট পাটকেল ছোড়া হয়েছে, তারা এক পর্যায়ে বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে। অর্থাৎ সেনাবাহিনী বাধ্য হয়েছে বল প্রয়োগ করতে, সেনাবাহিনী এমনিতে এটা করতে চায়নি। এটাই যদি বাস্তবতা হয়ে থাকে তাহলে সবই ঠিক আছে। কিন্তু অনেকেই বিতর্ক তৈরি করছেন যে এটা আদতে বাস্তবতা কিনা, নাকি ভিন্ন বাস্তবতা ছিল। সেনাবাহিনীর যে পজিশন নিয়ে গুলি করা, ডাইরেক্ট গুলি করতে বলা, এরকম ভিডিও ছড়িয়ে পড়াতে বেশি বিতর্ক তৈরি হয়েছে। একজনকে টেনে হেঁচড়ে তাকে বুট দিয়ে আঘাত করার ভিডিও মানে ছড়িয়ে পড়ার কারণে বেশি বিতর্কিত অবস্থা তৈরি হয়েছে। যদিও পরিস্থিতির বিবেচনায় হয়তো পরিস্থিতি বাধ্য করেছে, এমন পরিস্থিতি তৈরি করেছে আক্রমণকারীরা যে এই কর্মকাণ্ড করা ছাড়া সেনাবাহিনীর কোনো উপায় ছিল না। দর্শক, আপনার কি মনে হয় এই বিবৃতির মাধ্যমে সেনাবাহিনী কি আপনাদেরকে স্পষ্ট করতে পারলো যে তারা পরিস্থিতি বিবেচনায় বাধ্য হয়েছে এরকম কর্মকাণ্ড করতে, নতুবা তারা এরকম কর্মকাণ্ড করতো না? আবার সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হয়েছে কিনা সেই ব্যাপারে তারা স্পষ্ট কোনো অবস্থান ব্যক্ত করেনি। মানে সেনাবাহিনীর গুলিতে কেউ নিহত হওয়ার ঘটনা ঘটেনি, এটাই হয়তো তাদের বক্তব্য। আজকে গোপালগঞ্জ সহিংসতার প্রায় 24 ঘন্টা পরে সেনাবাহিনী নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা চলছে। বাংলাদেশের গণমাধ্যমে সেনাবাহিনী নিয়ে সমালোচনা না থাকলেও আন্তর্জাতিক অসংখ্য গণমাধ্যমে সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনীর ছবি ইতিমধ্যে আমরা সকাল থেকে আজকের দিনের শুরু থেকে দেখছি যে বিভিন্ন গণমাধ্যমে এগুলো এসছে এবং এগুলো আসবার ফলে সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক একটি নেতিবাচক প্রভাব পড়বার সম্ভাবনা আছে। এরা প্রত্যেকে মিলে আজকে যা করেছে, আপনি দেখেন যে আপনি ইন্টারন্যাশনাল প্রোটোকলটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একজন আহত মানুষ, তাকে অলরেডি আহত অবস্থাতে তারা গুলি করেছে, তার আহত অবস্থাতে উরুতে গুলি করার পরে তাকে এনেছে। নিয়মটা কি?
আপনার যখন একটা যুদ্ধ হয় ওই যুদ্ধের মধ্যেও আমরা দেখি যে প্রতিপক্ষের কাউকে যদি ধরা পড়ে জেনেভা কনভেনশন অনুযায়ী তাকে ওষুধ দিতে হবে, তাকে ট্রিটমেন্ট করতে হবে, এগুলো হচ্ছে একদম নর্মাল প্রোটোকল। আমরা যদি নর্মাল জেনোসাইড আপনার জেনেভা কনভেনশন আমরা দেখি, বাংলাদেশ ICCPR এর একটা সিগনেটরি রাষ্ট্র, রোম স্ট্যাটিউটের একটা সিগনেটরি রাষ্ট্র, এরকম একটা অবস্থাতে এরকম একটা জায়গাতে এসে দেশের একজন সিভিলিয়ান, নিরস্ত্র সিভিলিয়ান, তাকে অলরেডি গুলিবিদ্ধ অবস্থাতে পাওয়ার পরে তার গলাতে পাড়া দিয়ে ধরেছে, এই বুট পাড়া দিয়ে ধরেছে। আমরা দেখেছি একটা ছেলেকে যাকে মাত্র ধরলো তাকে একটা পুলিশ অফিসার বলেছে তুই কি ছাত্রলীগের, তাকে জোর করে ছাত্রলীগ বানাবে। সে বারবার বলছে যে আমি ছাত্রলীগের না ভাই, ছাত্রলীগের বাচ্চা একটা ছেলে। তাকে পিটাচ্ছে একটা ছেলে, ক্রমাগত ভাবে চর মারছে, থাপ্পড় মারছে। কিছুক্ষণ পরে দেখলাম যে তার মামা চিৎকার করে কাঁদছে, বলছে আমার ভাগনাকে মেরে ফেলেছে। কিছুক্ষণ আগে ছেলেটাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। এরকম একটা জায়গাতে যখন আপনি আমাকে প্রশ্ন করেন যে কে জিতেছে, এটা দুঃখজনক। আপা আমি একটা কোয়েশ্চেন করবো, নীল মজুমদার, আপনি গত জুলাই কইছিলেন, আপনি তো তখন একটা স্ট্যাটাস দিছিলেন না ধূপধাপ, আপনার খেয়াল নাই? আপনি যে প্রথম কথা হচ্ছে আপনি কে, হু আর ইউ? আমি আপনাকে চিনতে পারিনি, আপনি কে? আচ্ছা, আপনি কে? সরি, আমি জানতাম না যে উনি আসবে। না না, আপনি কি বুঝতে পারলাম না তো। আপনি এখানে মাস্তানের মতো এসেছেন, নরমাল এটিকেট নাই, আপনি জানেন না একটা টক শোতে সঞ্চালকের দ্রুত কাছে গেছে। আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে এখন যদি বলি এই জলস্থির মতো লোকটা কে, আপনার ভালো লাগবে শুনতে? আপনি এমন ভাবে বলছেন যে আপনার অনুমতি নিয়ে কথা বললে এটা ঠিক আছে। নো, ইটস নট লাইক দ্যাট। আমি এই জঙ্গি টোকাইদের সাথে কোনো টক শোতে থাকবো না। আপনি আমাকে ভুল জায়গাতে দাওয়াত দিয়েছেন, আমি সরি, আমি এদের সাথে কোনো টক শোতে থাকবো না। না, যারা বারংবার করে বঙ্গবন্ধুর বিপক্ষে এত কথা বলেন, শেখ হাসিনাকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তারা ভাবলেনটাই বা কি যে গোপালগঞ্জের মতো একটি শক্তিশালী ঐতিহাসিক ঘাঁটিতে গিয়ে মুজিবের কবর উপড়ে ফেলবো এই ধরনের কথাবার্তা বলার পরও সাধারণ মানুষ বিক্ষোভ দেখাবেন না? তারা ভাবলেনটা কি করে যে গোপালগঞ্জ স্বাধীনতার ঐতিহাসিক দলিল আজও আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে, আজও বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রেখেছে, সেই বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্থানে গিয়ে তারা বঙ্গবন্ধুর বিপক্ষে কথা বলবেন, সাধারণ মানুষ চুপ করে শুনবে? এটা কি আত্মবিশ্বাসের না অহংকার, কিভাবে ব্যাখ্যা করবো আমি জানি না। পাশাপাশি কালকে যে প্রশ্ন সব থেকে বেশি উঠে যায় তা হলো এতজন গণহত্যার দায় কার? যদি আপনারা আগের বছর জুলাই বিপ্লব না বিক্ষোভ যেভাবে আখ্যায়িত করেন, সেখানে গুলি চালানোর দায় শেখ হাসিনার বিপক্ষে মামলা করেন, তাহলে নির্বিচারে কালকে গোপালগঞ্জে যে সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে তার জন্য মোহাম্মদ ইউনূস কি দায়ী নন? সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশটা দিলেন কে? কোথায় ছিলেন সেনাপ্রধান? আইন শৃঙ্খলার দায়িত্ব রক্ষার দায়িত্ব ছিল তার। তা সত্ত্বেও আইন শৃঙ্খলা যে সম্পূর্ণভাবে কালকে ধূলিসাৎ হয়ে গেল, তার দায় বাংলাদেশের আইন উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সেনাপ্রধান কি নিলেন না। উল্টে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে তারা মহৎ হওয়ার চেষ্টা করলেন, তারা বীরত্বের ইতিহাস লেখার চেষ্টা করলেন, যা আসলে তাদেরকে ঐতিহাসিকভাবে হিটলার এবং মুসলিনীর মতো স্বৈরাচারী শাসকে পরিণত করলো। আরো ইন্টারেস্টিং বিষয় এই পুরো বিষয়টাই আছে। সেখানে সব থেকে ইম্পর্টেন্ট হলো শেখ হাসিনা যদি গুলি চালিয়েছে ধরেও নি, তাহলেও পাল্টা যে কথাবার্তাগুলো শোনা গেছিল সরকারের পক্ষ থেকে, যে এই নাকি ছাত্রনেতারা 1 বছর আগে বাংলাদেশে মেট্রো রেল ভাঙচুর করেছে, বাংলাদেশের যে টেলিভিশন নেটওয়ার্ক তার অফিস ধূলিসাৎ করে দিয়েছে, একের পর এক সরকারি সম্পত্তিতে তারা আঘাত আনছিল, সেনাবাহিনী বা পুলিশ গুলি চালানো ছাড়ার কোনো তাদের কাছে অপশন ছিল না। অর্থাৎ সরকারি সম্পত্তি রক্ষার জন্য শেখ হাসিনা সরকারকে গুলি চালাতে হয়েছিল, যেগুলিতে আবু সাইদের মতো ছাত্রনেতা মারা যান। তাহলে কালকে কেন তাহলে এবং এর জন্য যদি শেখ হাসিনা দায়ী হন, তাহলে কালকে যেভাবে গুলি চালানো হলো সেই গুলি চালানোর পর মোহাম্মদ ইউনূস দায়ী হবেন না কেন? কালকে এনসিপির ওই সভাতে দাঁড়িয়ে উস্কানিমূলক কথাবার্তা বলা এবং পুরো পরিস্থিতিটাকে যুদ্ধ বিধ্বস্ত করে দেওয়ার জন্য এই নাহিদ, হাসনাত, সার্জিদরা কেন গ্রেফতার হবেন না? প্রশ্ন তো উঠবেই। All right, breaking news now coming in from Bangladesh, where we learned that at least 4 people were killed and dozens injured in day-long running battles between law forces and Awami League followers in Bangladesh's Gopalganj. Tensions were already high in Gopalganj, the home district of the ousted leader Sheikh Hasina, over the National Citizens Party pre-scheduled rally at the Pora Park in the town. So Bangladesh is still continuing to be on the edge. There was an attack on the NCP rally venue. 4 have been killed as violence have
gripped Gopalganj. We learned that tensions are already high in Gopalganj, the home district of the ousted leader Sheikh Hasina, and this was over National Citizens Party pre-scheduled rally at Bawara Park in the town. Since morning, there were activists and supporters of the AL armed with local weapons took position in the Gopalganj. কেউ কারো হুকুমের অপেক্ষা রাখবে না। যে যেখানে আছে সে যারা কাজ করছে সে সেখানেই নেতা। কোন নেতা কি বলবে না বলে ওটা আশা থাকলে হবে না। যে যেখানে আছো সে সেখানেই নেতা, কাজে তার দায়িত্ব নিজে পালন করবে। মানুষকে জনগণকে সাথে, আমাদের আর কেউ নাই, আমাদের আছে জনগণ। এই জনগণকে সাথে নিয়ে প্রতিটি জায়গায়। প্রিয় দর্শক, আওয়ামী লীগ কিন্তু তাদের শক্তি দেখিয়ে দিয়েছে গোপালগঞ্জে হয়তো বা এনসিপির নেতাকর্মীরা ভেবেছিল যে কিছুই হবে না, আমরা সেখান থেকে স্বাচ্ছন্দ্যে আরামে এসে মিছিল মিটিং করে সেখানে প্রতিবাদ করে আমরা কামব্যাক করব, কিন্তু সেটা হলো না। প্রিয় দর্শক, কিভাবে সেখান থেকে তারা পালিয়েছে সেটা ইতিমধ্যে ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন। নিরুপায় হয়ে সেনাবাহিনীর গাড়িতে ঢুকে তারা সেখান থেকে পালিয়েছে। যদি রাস্তায় কিংবা প্রাইভেট কার অথবা তারা যে গাড়িতে গিয়েছে সেই গাড়ি দিয়ে তারা কামব্যাক করার চেষ্টা করতো ঢাকা শহর বা অন্য অন্য জায়গায়, তাহলে মনে করেন সেখানে তাদেরকে শেষ করে দিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউই দাঁড়াতে পারেনি। ইতিপূর্বের রেকর্ড রয়েছে, কেউই গোপালগঞ্জে গিয়ে আস্ফালন দেখাতে পারেনি। সেখান থেকে সবাইকে এরশাদ বলেন, তারপর জিয়া বলেন, কেউই সেখান থেকে বাঁচতে পারেনি। সকলে ধাওয়াকে সেখান থেকে পালিয়েছে। তার মানে হাসিও আসছে, আবার ভালোও লাগছে যে আসলে আওয়ামী লীগ কতটা শক্তিশালী, এতটা তাদের উপর চাপে রেখেছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করছে, অফিসে তালা লাগানো, তারপর তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে, ব্যান করা হচ্ছে, তারপরেও কিন্তু আওয়ামী লীগ দমে নেই। তারা তাদের শক্তি, তাদের বুদ্ধিমত্তা দিয়ে এখন লড়ে যাচ্ছে। তবে খুব শীঘ্রই আমাদের তথ্য অনুযায়ী আমরা যতটুকু বুঝতে পারছি, জানতে পারছি যে আওয়ামী লীগ শক্তিশালীভাবে কামব্যাক করবে, সেই প্রস্তুতি তারা নিচ্ছে এবং নেওয়া প্রায় শেষ পর্যায়ে। নির্বাচনের আগেও অনেকে ভাবছেন যে তারা কামব্যাক করবে। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা টাইম নিয়ে খুব ধৈর্য ধারণ করে আমাদের ভিডিও দেখেন। তো আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে আমরা জানতে চাই যে আসলে আওয়ামী লীগ কখন, কিভাবে বা কত মাসের ভিতরেই কামব্যাক করতে পারে। আপনার দৃষ্টিতে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সেই সাথে এটাও জানাবেন যদি আওয়ামী লীগ কোনোভাবেই ফিরে আসতে পারে বাংলাদেশে, এনসিপি যারা আছে এবং আরও যারা আছে তারা কি দেশে থাকতে পারবে নাকি তারা দেশ ছেড়ে পালাবে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে। আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে। সমাবেশ তখনও শুরুই হয়নি, ওরা পৌঁছায়নি। সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে। সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ। শুনেন, এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে, আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আরে দেখো, টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা না গরম হইলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোনো? বাকশালীদের ঔদ্ধত্য আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। টুঙ্গিপাড়া বাঁচানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া, নয়তো অপেক্ষা করা। লোহা গরম হওয়ার পিনাকির শপথ মিস হয় না। যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ আসলে কি, বাকশাল আসলে কি? একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা 16 বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়নাঘর আর গুম খুনের রাষ্ট্র বানাইছিল। 1 বছর হয় নাই, হাজার হাজার ছাত্ররা মারলো পাখির মতো গুলি করে। আর এই ছাত্রলীগ, আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিছিল। তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই, আর বাকিগুলা গোপালগঞ্জে যায় ঢুকেছে। রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন, এটা স্বাভাবিক। গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে, আওয়ামী মনোভাবাপন্ন মানুষ থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না। প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশ স্থল ভাঙবে, এটা কি মগের মূল্য? কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই? আমরা তো কথা বলার, সভা সমাবেশের স্বাধীনতা চাইছি, রাজনীতির স্বাধীনতা চাইছি, হাসিনা এটা করতে দেয়নি। তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে? বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না? মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে, আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না? বিএনপি কি হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই? এই বিএনপি যখন 2024-এর 14 সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল, তখন গাড়ি বহরে হামলা করে 3 জন বিএনপির নেতাকর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা। আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করিচ্ছে আওয়ামী লীগের মতোই, যে এনসিপি মার খেয়েছে, দাওয়া খাইছে, উল্লাস করিচ্ছে। কি বেকুবের বেকুব রে। তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন, তখন কোনো হইলো না কেন? কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই। তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল, তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইলো না? কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইলো না? কেন কুচু খেতে ট্রিগার্ড হইলো না? কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ করে দিতে থাকলো? প্রশ্নটা এখানে। তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই, কনফ্লিক্ট আছে এনসিপির সাথে। তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে, তাদের ঠেকাইতে হবে। বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই। তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না, ঢুকলেও বাইরে হতে পারবে না। এইটা ছিল মিথ।
এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য, আর্মির কর্তব্য। এনসিপি মারপিট করতে যায় নাই, সভা করতে গেছে, রাজনৈতিক সভা। এনসিপির হাতে অস্ত্র ছিল না, আমরা সবাই দেখছি। তারা খালি হাতে গেছে, পুলিশ আর্মি নিরাপত্তা দিচ্ছে, তাদের পেশাগত কাজ করছে। পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীন ভাবে, কোনো প্রাণ ধরে নাই, যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল। এটাই বিজয়, হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয় এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে। গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায়, নিরাপদে ফিরেও আসা যায়, কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই। তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে। এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক। এইগুলাই ছোট ছোট বিজয়। আর গোপালগঞ্জের জনগণ নামে নাই, নাম ছিল বাকশালী গুন্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না, সেটাও তো দেখলেন। এখন বলবেন কই 4 জন তো মারা গেছে। হ্যাঁ মারা গেছে, কারণ তারা এনসিপি নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল, বোমা আগ্নেয়াস্ত্র নিয়ে, এমনকি জেলখানা আক্রমণ করেছে। ক্যাজুয়ালিটি হয়েছে তারা ফিরে আসার পরে। আরো অনেককে চিনবার পারলাম এই সুযোগে, যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা, যেমন প্রথম আলো, জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে। এই লোকের পরিচয় তারা জানে না। মতি মাহফুজুরকে এমনি আমি থাপড়াইতে চাই, জাউরার জীবনে ভালো হবে না। এখন আবার কচু খেতে আসিছে মানবাধিকার নিয়ে, উড়ে উড়ে আমার উড়ে উড়ে। ওর মানবাধিকারও বুঝে, মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন, জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন। ওই সারাক্ষণ করে ধান্দাবাজি, জানেন কই কোথায় কি টাকা কামানো যায় তার ধান্দা করে। টাকা কামানো খারাপ কিছু না, কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে। একটা এক্সাম্পল দিই, ওই যে মুস্তাক মারা গেল না, রিমান্ডে নিছিল, তার সাথে কিশোরকে ধরেছিল। কেন ধরেছিল জানেন? নাফিস শারাফাতের একটা কার্টুন আঁকিছিল কিশোর, এই আইডিয়া সামির প্রকাশ করেছিল আই এম বাংলাদেশিতে। সামি ওইটার অ্যাডমিন, সে নিজেই কইছে যে দেখেন সেই পেজ সেই চালাইতো। সেই নাফিস শারাফাত রেগে গিয়া এই কিশোর আর মুস্তাককে অ্যারেস্ট করে পিটায়। মুস্তাককে এতই পিটাইছিল যে সে প্যান্টে হাঁকে দিছিল। তারপর তো মুস্তাক মরে গেল। সেই নাফিস শারাফাতের একটা কাজের জন্য এই সামি তদবির করছে মন্ত্রণালয়, কাজ দেন এই জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছে সে লাগিয়েছে, তার নামে রিপোর্ট করাইছে যে আমার কমরেডকে মাইরা ফেলাইলো, তার জন্য তদবির। সি 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 রে সামি সি। আমি এটা শুনে বাকরুদ্ধ। একটা মানুষের নৈতিক পজিশনে এত সহজে বেঁচে দেওয়া যায়? মুস্তাকের জীবনের এতটুকু মূল্য নাই তার কাছে। আমি যে ওরা পছন্দ করি এমনি এমনি না, ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিচ্ছু নাই। ওর সঙ্গে যখন কথা হইতো তখন আমি বলছিলাম যে আপনি মোটা আজিজের না, যেটা সেটা আমাদের জন্য ভালো হয়েছে, কিন্তু আপনার একটা বস্তু বড় ক্ষতি হয়েছে। আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে, অনুতাপ আসবে, আজ না হোক কাল আসবে, কাল না হোক পরশু আসবে, নয়তো মরার আগে আসবে। আপনার মনে হবে একজন মানুষ আপনাদের বিশ্বাস করেছিল, সে খারাপ মানুষ, তাদের সন্দেহ নাই, কিন্তু বিশ্বাস করছিল আপনাকে। সে বিশ্বাস, ট্রাস্ট আপনি ভাঙছেন। ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বাংলাদেশে বিশ্বাস ভাঙাটা কোনো ব্যাপার না। আর এই কচুকে দেখে বুঝলাম ও মরার টাইমে ওর রিমোর্স আসবে না, তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না, সেটাও টের পেতে শুরু করবে। এখনই ও টের পাবে। বাংলাদেশের কোনো মানুষ তাকে আর বিশ্বাস করবে না। আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা করেই যাবো। মানুষ জানবে একজন অতিশয় ভালো মানুষ আছে দুনিয়ায়, সে ভালো কাজ করে, সে ভালো ছেলে, সন্ধ্যায় হাত মুখ দিয়ে পড়তে বসে, আর দেখে কোটি কোটি ধান্দা করা যায়, কোটি কোটি চান্দা আদায় করা যায়। কারে কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানি। যাই হোক, অনেকে কইতেছে যে এই হাসনাত আর্মি চিফের বিরুদ্ধে দাঁড়াইছিল, এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল? আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি। আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি, কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায়, তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে। আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে, যেটা তার ডোমেনের মধ্যে না। সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে। সার্বভৌম ক্ষমতা জনগণের, সে সেই সার্বভৌম ক্ষমতা শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া। ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল। এনসিপি ছাত্ররা আমরা আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে এটার বিরোধিতা করছি, ভবিষ্যতেও করবো যদি আবারও চেষ্টা করে। আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি। আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারীও বটে, আমাকে সেবা দেওয়া তার কর্তব্য। আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই, বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা। আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই, এনসিপি নেতারা ওয়াকারের বিরোধিতা করে ভুল করে নাই। আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইন্ডা এসে কমেন্ট করছে যে কেন ওরা পালা আসলো, এটা কোনো হ্যাডম হইলো? হ্যাডম নিয়ে হাঙ্কের সাথে ফাইট করতে আসে, এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম নিয়া। আচ্ছা, খুব ভালো। 2023 সালের 28 অক্টোবর কয়েক লাখ লোকের সমাবেশ, সাউন্ড রেডারের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালা গেছে। মির্জা আব্বাস বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই, মাঠ ফাঁকা, নেতারা শুধু না লাখো লাখো লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি। অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না, এটা সবার মনে রেখে ট্রল করা উচিত। এই ছেলেদের অসীম সাহসের কারণে গত বছরের 5ই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছিল। এই ছেলেগুলো তখন রুখে দাঁড়ালে আজও হাসিনা মসনদে থাকতো, খালেদা জিয়া আজকাল জেলে থাকতেন, আর আপনাদের অনেকেই গুম হইয়া আয়না ঘরে থাকতেন, কেউ কেউ মারাও যাইতেন ক্রসফায়ারে। আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপির পিছে লাগতে? আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিচ্ছে, তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হয়েছে। আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন। এখন আমি বুঝতে পারি যে কেন মির্জা ফখরুল মাঝে মাঝে মেজাজ হারায়, তাহলে কেন বক্তৃতা দিতে যায় ধমকাধমকি করেন, থাপ্পড় টাপ্পড় মারেন, তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন। ওরা হুমকি সত্ত্বেও ওখানে যাওয়ার হিম্মত দেখাইছে। হামলার পরেও তারা সমাবেশস্থলে গেছে, বক্তৃতা করছে, মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে। এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ। এইবার আসেন গোপালগঞ্জের আলোচনায়। কেন গোপালগঞ্জে যাওয়াটা জরুরি, দখল নেওয়াটা জরুরি? আসেন এই বিষয়টা আলাপ করে বুঝি। 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।
এটা আমাদের বিজয় দিবস। আমরা জানি যে ওই দিন আমরা পরাজিত করতে পারি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে। তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে, যায়নি। বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে, এটাই নর্মাল। ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত, এখনকার বাংলাদেশে পলিটিক্স করে, কিন্তু তাদের বাংলাদেশ মাইনাই পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে ডিনাই করেই। তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইলেও বেশ কিছুদিন কোন কোন এলাকা পাকিস্তান পন্থীদের আওতায় ছিল। ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে। যেমন ধরেন মিরপুর 1972 সালের 30 জানুয়ারি পর্যন্ত মিরপুর দখলে ছিল পাকিস্তান পন্থীদের। ওইটা মুক্ত করতে গিয়ে জহির রায়হান মারা যান। নারিন্দা, নারায়ণগঞ্জ, শিয়া মসজিদ, মোহাম্মদপুর, খুলনা, পুরান ঢাকা, রূপসা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, চিটাগাংপুর, এইসব জায়গা 16 ডিসেম্বরে মুক্ত হয় নাই, পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে। ঠিক এইভাবে 2024 সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে, আওয়ামী ভাবাদর্শ পরাজিত হয়েছে, মুজিববাদ পরাজিত হয়েছে। কারণ এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না, এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পার্ট ভাবতো। দেশের মানুষের বিক্ষোভের তোরে ইন্ডিয়ান আর্মিদের দেখতেও তাদের আটকায় নাই, পাইকারি খুন করছে, দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে, তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে, সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে। তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল। তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ, বাকশাল, আওয়ামী লীগ বাংলাদেশ আর পলিটিক্স করতে পারবে না, তারা বাংলাদেশি মানে না। কিন্তু 71-এর মিরপুরের মতোই 24-এও গোপালগঞ্জে এখনো বাঙালি জাতীয়তাবাদ, মুজিববাদ পরাজিত হয়নি। সেজন্য হাসনাত আব্দুল্লাহর গোপালগঞ্জে দ্বারা মুজিববাদ, মুর্দাবাদ এটা খুবই প্রতীকী একটা কাজ হয়েছে। আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো, আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট, ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাকেন না আর মদত দিয়েন না। সারেন্ডার করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে। পরাজয় মাইনে নিতে বলেন, মাইনে নিয়ে বাংলাদেশের মেইন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহরবানি করিয়া। আর এটা যদি না করতে চান, গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে। আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না, আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাদের সাপ্লাই চেইন বন্ধ করে দেওয়া হবে। আপনারা বাইরে হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না। সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে, জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে, গ্যাস বন্ধ হয়ে যাবে, ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ। আগে ঘোষণা দেওয়া হবে, শহর ছাড়েন, 24 ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর, সব সরকারি কর্মচারীদের উইথড্র করা হবে। পারবেন 7 দিন টিকতে? প্রফেসর ইউনূসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে। আবার 1 মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে, যদি আপোষে সারেন্ডার না করে তাইলে। বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে, গোপালগঞ্জ আর থাকবে না। শুনেন, আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো? কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। এইটা বাস্তবায়ন করতে হবে। এর জন্য 2টা কাজ করা যায়। এক, গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায় বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নেওয়া যায়, নাম বদলে দেওয়া যায়। গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা, কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না। আর 2 নম্বর হচ্ছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশনে, রোড কানেক্টিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশনের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া, গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া। এক্ষেত্রে যেটা করা যেতে পারে, 1 নম্বর, কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নড়াইলের সাথে যুক্ত করে দেওয়া যায়, মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায়, কোটালীপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায়, আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায়। তো এতে একটা জেলা কমে যাবে। তো একটা জেলা যদি কমে যায়, তাহলে আমরা কোন একটা জায়গাকে, যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে মোট জেলার সংখ্যা 64 রাখা যায়। এখন সময় আসছে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের। গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসেবে না, একটা দমন পীড়নের দুর্গ হিসাবে, বাকশাল মুজিববাদের দুর্গ হিসাবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে। টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না। এটা বাংলাদেশ নামের জাতির অংশ। এই জাতির মালিক জনগণ, কোনো পরিবার না। 1972 সালে যেমন মিরপুর জমাত পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরাই দিছিল, জনতার বিজয়, সে তেমনি 2025 সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ, মুজিববাদের ছত্রবেশী ফ্যাসিবাদের দুর্গ। 21 শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির, যারা বাংলাদেশকে ভারতীয় মতাদর্শের গুদামে পরিণত করতে চায়। গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না, এটা ভবিষ্যতের জন্য বার্তা। আর কোন জেলাকে পরিবর্তনের দুর্গ করা যাবে না। যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায়, তাকে আবার জনগণের ভিতরে ছড়াই দিতে হবে। এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না। মুজিববাদ না বাংলাদেশ জিন্দাবাদ, বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ, টুঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ। আমরা চলছি, আমরা চলা শুরু করছি, আর থামবো না। এবার শুধু ঢাকাই না, আবার হবে মার্চ টু গোপালগঞ্জ। যদি না মানে আপোষে, তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান। গোপালগঞ্জ থাকবে না, থাকবে শুধু বাংলাদেশ। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।